সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব, দেখুন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বাংলাদেশে কি আরেকটি সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে, অথবা আরেকটি বিপ্লব? শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস কি ক্ষমতা থেকে চলে যাচ্ছেন? বাংলাদেশ কাদের হাতে চলে যাচ্ছে? ওপার থেকে ফ্যাসিস্টরা বা বাংলাদেশের শত্রুরা এখনো পরিকল্পনা অব্যাহত রেখেছে, ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাহলে বাংলাদেশি বিপ্লবের চেতনার লোকদের মধ্যে কেন দূরত্ব তৈরি হলো, কেন বিরোধ তুঙ্গে উঠল? সাম্প্রতিক সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাথে উপদেষ্টা মাহফুজের তিক্ততা নেপথ্যে কি হতে পারে, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর মোটামুটি প্রতিদিনই বাংলাদেশ এক একটা ক্রুশিয়াল টাইম পার করেছে। প্রতিদিনই ষড়যন্ত্রকারীরা তাকে ক্ষমতা থেকে সরাবার চেষ্টা করেছে। তিনি তার যোগ্যতা দিয়ে, জনগণের সমর্থন দিয়ে মোকাবেলা করেই গেছেন, করে চলছেন। কিন্তু প্রতি মুহূর্তে প্রফেসর ইউনূসকে যে টাফ টাইম দেয়া হয়েছে, তার বিপরীতে বড় বড় স্টেক হোল্ডার আসলে কি ভূমিকা পালন করেছে। যে বিএনপি আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বা হাসিনা পালিয়ে যাওয়ার পর এক বাক্যে ছাত্রদেরকে সকল ক্রেডিট দিয়ে দিল, বিপ্লবকে বা গণ অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলল, সেই বিএনপি আস্তে আস্তে সেই বক্তব্য থেকে, ন্যারেটিভ থেকে সরে আসছে। যে জামায়াত ইসলাম বিভাজন দূর করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলো, তাদের মধ্যেও বিভাজনের বীজ বপনের দৃশ্য দেখতে পাচ্ছি। যে ছাত্ররা পুরো জাতিকে এক করে একটা বিপ্লব সংগঠিত করলো, সেই ছাত্রদেরও দেখছি বিভিন্ন দল বা বিভিন্ন গোষ্ঠীর উপর তিক্ততা বাড়ছে। ধরুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দিয়ে শুরু করে ছাত্রদের এক যুগের দাবি, যে 3টি দাবি নিয়ে তারা আন্দোলন করছে, এটা আজকে না, এটা এক যুগ ধরে আন্দোলন করেছে। আওয়ামী লীগ আমলে এই আন্দোলনের জন্য বহু ছাত্র মারও খেয়েছে। কিন্তু যখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই আন্দোলনটি শুরু করলো, আমরা দেখলাম সরকারের যথেষ্ট অনীহা। একটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে, তার নির্দিষ্ট কোনো হল নেই। যেগুলো আছে সেগুলো মাফিয়ারা দখলে রেখেছে, কিন্তু সেই মাফিয়াদের হাত থেকে হলগুলো ফেরত পাচ্ছে না। এটা আওয়ামী লীগ আমলে মেনে নিতে পারি, কিন্তু কি করে এটি এই ইউনূস সরকারের সময় সম্ভব? যখন আওয়ামী মাফিয়ারা পালিয়ে গেছে, তখন সেই মাফিয়াদের হাত বদল কি হয়ে গেছে? এক মাফিয়ার বদলে অন্য মাফিয়ারা বসে গেছে, এই প্রশ্ন উঠেছে। ছাত্ররা যখন বিক্ষোভ করছিল, আন্দোলন করছিল, মাহফুজ আলম আসলেন তথ্য উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কাজ করতে। কোন এক ছাত্রের অনিচ্ছাকৃত একটি পানির বোতল পুরো ঘটনাকে ওলট পালট করে দেয়। মাহফুজ সঙ্গে সঙ্গে ছাত্র শিবিরকে ইঙ্গিত করে এই ঘটনার দায় চাপিয়ে দিলেন, এবং মাহফুজের যে গোপন অডিও লিক হয়েছে, সেখানে তিনি প্রকাশ্যে শিবিরকে ক্যাম্পাস থেকে বের করে দেয়া, তাদেরকে আরও কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনকে। পরক্ষণে আমরা দেখলাম অর্থনীতির ফার্স্ট ইয়ারের একজন ছাত্র এ দায় স্বীকার করেছেন, এবং তিনি বলেছেন তিনি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। পাশাপাশি ডিবি হেফাজতে তাকে 26 ঘন্টা আটকে রাখা হলো। পরবর্তী দেখলাম মাহফুজ আলম তার সাথে ছবি তুললেন, যেমনটি শেখ হাসিনা করতেন। বাংলাদেশে কোনো পরিবার গুম খুন ক্রসফায়ার হলে শেখ হাসিনা সেটাকেও নিয়ে রাজনীতি করতেন, তার পরিবারকে ডেকে এনে তার সাথে ছবি তুলতেন। ঠিক মাহফুজ আলম একই কাজ করলেন। মাহফুজ আলম কি তার ক্ষমতা দেখাচ্ছেন? এই প্রশ্নটি উঠেছে। মাহফুজ আলম কি শেখ হাসিনার চেয়েও বেশি প্রচণ্ড, কি বলবো, দাপুটিও কোনো ক্ষমতার চেয়ারে বসে আছেন, নাকি তাকেও একদিন সাধারণ মানুষের কাতারে আসতে হবে? এই প্রশ্নগুলো উঠে আসে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো সাম্প্রতিক সময় প্রবাস থেকে আমাদের সাংবাদিকরা, ব্লগাররা, যারা বাংলাদেশের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্লগিং করেন, তারা বলছেন যে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে, সামরিক কূ পাল্টা কূর মতো ঘটনা ঘটতে যাচ্ছে। এই ব্যাপারে আমার কাছে কনক্রিট কোনো তথ্য না থাকলেও সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা প্রবাহ আমাকে বা আমরা বুঝতে পারছি রাষ্ট্রের অভ্যন্তরে কিছু ঘটতে আসলে যাচ্ছে।
এবং সেনাবাহিনীর সাথে প্রফেসর ইউনূসের বন্ধুত্ব না দূরত্ব সেটাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা প্রকাশ করছে, যে যার মতো করে বক্তব্য প্রচার করছে। আবার দেখছি এই ব্যাপারে প্রফেসর ইউনূস বা সেনাবাহিনীর আইএসপি আর কোনো ব্যাখ্যাও দিচ্ছে না, কথা বলছে না। এখানে প্রথম ভুলটা হলো বিএনপির। যখন ছাত্ররা একদম শুরুতেই প্রেসিডেন্ট চুপ্পুর বিদায়ের দাবি তুলল, আন্দোলন শুরু করলো, তখন আমরা দেখলাম বিএনপি একেবারেই সমর্থন দেয়নি। একটা বড় দল সমর্থন না দিয়ে শেষ পর্যন্ত চুপ্পুকে বিদায় করা সম্ভব হয়নি। এখন শেখ হাসিনার মূল তুরুপের তাস হচ্ছেন চুপ্পু। আবার অনেকেই বলছেন শুধু চুপ্পু নয়, সেনা প্রধানও শেখ হাসিনার তুরুপের তাস। শেখ হাসিনার সেনা প্রধান যদি কোনো কারণে প্রেসিডেন্ট চুপ্পুর ইশারায় সামরিক কূ সংগঠিত করেন, তাহলে বিএনপি কি করবে? যে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর, যে বিএনপি ক্ষমতায় আসবেন বলে বারবার নির্বাচন চাইছে, যে বিএনপি আগামী দিনে ধরেই নিয়েছে তারা ক্ষমতায় বসবে, একবার সামরিক কূ হলে, সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে মিশরের আদলে আব্দুল ফাত্তাহ আল সিসির মতো, বিএনপির এই স্বপ্ন কি দুমড়ে মুচড়ে যাবে না? কেন যেন মনে হচ্ছে বিএনপির এই ডাকসাইটে বড় বড় নেতারা আবারও সেই ভুলটা করছেন, যে ভুলগুলো 1/11 তারা করেছেন। 1/11 বিএনপির ভুলগুলো একদম চোখে বসে বসে দেখেছি, কারণ তখনও আমি গণমাধ্যম কর্মী এবং বিএনপির মালিকানাধীন একটি টেলিভিশনে কাজ করেছি। ধরুন না, আমি বলে দিচ্ছি, চ্যানেল 1-এ রাজনীতির বহু কলকাঠি এখান থেকে নড়েছে, নিজ চোখে দেখেছি। বিএনপি চাইলে 1/11কে ট্যাকল করতে পারত, কিন্তু বিএনপির মধ্যে বিশ্বাসঘাতকরা সেই সুযোগটি বেগম খালেদা জিয়াকে দেয়নি। কেন যেন মনে হচ্ছে তারেক রহমানকে বিএনপির সেই বিশ্বাসঘাতকরা সেই সুযোগটি দিচ্ছে না, দেশ আবারও চলে যাচ্ছে অন্ধকারের দিকে। এখনও তারেক রহমান চাইলে পারেন, কিন্তু তারেক রহমান কিভাবে চাইবেন, বাস্তবায়ন কারা করবেন? তার উপদেষ্টারা বা তার রাজনৈতিক কি বলবো যারা সিনিয়র নেতা, তারা কি বুদ্ধি দিচ্ছেন আর কি বুদ্ধির বাস্তবায়ন তিনি করছেন আমি ঠিক বুঝতে পারছি না। তবে কেন যেন মনে হচ্ছে তারেক রহমানকে অন্ধকারে রেখে দেশটাকে অন্ধকারে নিতে চাইছে বিএনপিরও কিছু বিশ্বাসঘাতক, যারা আওয়ামী লীগ আমলে বেশ সুবিধাবাদী ছিলেন বা সুবিধা পেয়েছেন। তারা কারা? নিঃসন্দেহে আপনারা খুঁজে বের করবেন। কিন্তু যদি এই দেশে প্রফেসর ইউনূসের বিদায় ঘটে কিংবা প্রফেসর ইউনূস চলে যান, এই দেশ যে ভয়ঙ্কর এক অন্ধকারে যাবে, আমাদের জুলাই বা বিপ্লব যে ব্যর্থ হবে নিঃসন্দেহে বলা যায়। এবং আজকে যারা ক্ষমতাসীন হয়েছেন, প্রচুর অর্থের মালিক হয়েছেন, ঠিক আওয়ামী লীগের মতো তাদেরও পরিণতি হবে। তারা এই পয়সা হজম করতে পারবেন না, তারা হয়তো অনেকে দেশ ছেড়ে পালাতেও পারবেন না। আওয়ামী লীগের নেতারা যেমন জেলে গেছেন, তাদের কপালেও এই জেলটি থাকবে। কিন্তু মাঝখান থেকে যারা বিশ্বাসঘাতক বা দুই পক্ষে খেলছেন, তারা সুবিধাটা পাবেন। কারণ কেউ ওই যে বললাম ফ্যাসিজম বা ফ্যাসিস্টদের বা ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন, তাদের সাথে গোপনে এরা এখনও বিএনপির পদে আছেন, তখনও গুরুত্বপূর্ণ পদেই থাকবেন। হয়তোবা মাঝখান থেকে মাইনাস হয়ে যেতে পারেন তারেক রহমান, বসে পড়তে পারেন অন্য কেউ। তো এই রাষ্ট্রের এই যে ক্রুশিয়াল মুভমেন্টের কথা বলছি বারবার, প্রফেসর ইউনূসের উপর ব্যাপক চাপ আছে বুঝতে পারছি। প্রফেসর ইউনূস অনেক বিষয় কান পেতে শুনতে পারছেন না, কারণ তার কানে যারা কথাগুলো দেবেন তারা সঠিক তথ্য দিচ্ছেন না। একইভাবে তারেক রহমানের কাছেও সঠিক তথ্য যাচ্ছে না বলে আমরা ধারণা করছি। আবার জামাতও বিভিন্ন ইস্যুতে বিতর্ক সৃষ্টি করছে। সব কিছু মিলে বাংলাদেশ সঠিক গন্তব্যে হাঁটছে বলে মনে হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় রব উঠেছে প্রফেসর ইউনূস অথবা সেনাবাহিনী অথবা চুপ্পু, তিনজনের একজনকে বিদায় নিতে হবে। আমরা বিশ্বাস করি প্রফেসর ইউনূস থাকবেন, বাকিরা বিদায় নেক, আমাদের আফসোস নেই, আপত্তিও নেই। কিন্তু ইউনূস যদি বিদায় নেন, এই বাংলাদেশের কি পরিণতি হবে? অথবা হাসিনার প্রেতাত্মারা যদি ক্ষমতা দখলে রাখে, এই দেশের কি হবে? প্রিয় দর্শক, এখন যদি হাসিনার প্রেতাত্মারা, ওপারের টিকটিকিরা সম্মিলিত হয়ে বা দেশীয় ষড়যন্ত্রকারীরা সম্মিলিত হয়ে আবারও কোনো একটি কু ঘটিয়ে বাংলাদেশের মসনদ কেড়ে নেয়, সবচেয়ে বড় বিপদে পড়বে কারা? খেয়াল করবেন, প্রথমেই পড়বে বিএনপির জিয়া পরিবার, আর দ্বিতীয়ত জামাত ইসলাম। এবং
এনসিপির নেতারা যারা এই বিপ্লব সংগঠন বা সংগঠিত করেছে, কারো কি পিঠ বাজবে? বাঁচার কোনো সুযোগ আছে? একেবারে নেই। আমরা যখন বুঝতে পারছি যে আমাদের বিপরীতে একটি বড় শক্তিশালী শত্রুপক্ষ রয়েছে, বিশাল 140 কোটি মানুষের বিশাল মানচিত্রের একটা দেশ আমাদের শত্রু, এবং তারাই ফ্যাসিস্টকে লালন পালন করছে, তারা সুযোগের অপেক্ষায় রয়েছে, তাহলে সেই সুযোগগুলি তাদেরকে আমরা তুলে দিচ্ছি কেন নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে? আমরা দেখছি সাম্য হত্যা নিয়ে রাজনীতি শুরু হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে রাজনীতি শুরু হয়েছে। আমরা দেখছি মাহফুজ যে গোত্র থেকে বেরিয়ে এসছেন সেই গোত্রের বিরুদ্ধে নতুন করে ন্যারেটিভ তৈরি করে রাজনীতি করতে চাইছেন। আমাদের ছাত্ররা, এনসিপির নেতারা কখন কি বলছেন কিছু বুঝতে পারছি না। যাদের উপর মানুষের এত ভরসা ছিল, যাদেরকে জীবন্ত কিংবদন্তির আসনে বসানো হয়েছে, আজ তারা সবচেয়ে বিতর্কিত একটি জায়গায় দাঁড়িয়ে গেছে। তাদের জনসমর্থন ক্রমান্বয়ে কমছে। বাংলাদেশ সঠিক পথে আছে না ভুল পথে আছে আমাকে বলতে হবে না, কম বেশি আপনারা বুঝতে পারছেন। প্রশ্ন হলো, বাংলাদেশের প্রফেসর ইউনূস মানুষের যে আস্থার জায়গাটা অর্জন করেছেন, এবং প্রফেসর ইউনূস যদি শেষ পর্যন্ত বিদায় নিয়ে চলে যান, আমাদের কি হবে? আমাদের কি হবে এর উত্তর শুধু খুঁজতে শুরু করেন। যেই দেশে এখনো রাস্তা বন্ধ করে অমুক ভাইয়ের স্লোগান দেয়া হয়, যে দেশে এখনো অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে থাকে, কিন্তু অমুকের ঘাঁটি, এই অঞ্চলের মাটি স্লোগান ওঠে, এই রাজনীতি দলগুলো এখন পর্যন্ত আমাদের ঘুমকে হারাম করে দিয়েছে। দলগুলো এখন পর্যন্ত আমাদের ঘুমকে হারাম করে দিয়েছে। বুঝতে পারছেন? আমাদের এখান থেকে মুক্তি মেলার কোনো সুযোগ নেই। প্রফেসর ইউনূসের এই মুহূর্তে যা করণীয়, দ্রুত উপদেষ্টা মণ্ডলীতে পরিবর্তন আনা, বিতর্কিত ব্যক্তিদের সরিয়ে দেয়া, যারা এই রাষ্ট্রকে পেছনে টানছেন, যারা এই রাষ্ট্রকে একটা নতুন পথ খুঁজতে দিচ্ছেন না, যারা কোনো না কোনো ষড়যন্ত্রকারীর সাথে আতাত করেছেন, যারা এই রাষ্ট্রের মূল স্টেক হোল্ডার নয়, যারা বিপ্লবের চেতনার পরিপন্থী, সরিয়ে দেন। যে যেই চেয়ারে আছে, যত বড় চেয়ারে আছে, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যত বড় পোশাকই হোক, যত মূল্যবান ব্যক্তি হোক, যত বড় অস্ত্রের মালিক হোক, সরিয়ে দেন। আপনি সরিয়ে দেন, দেশের জনগণ আপনার পক্ষে আছে। আরেকটা কথা বলি, আপনাদেরকে আরেকটা প্রস্তুতি নিতে হবে। যদি কোনোভাবে এই রাষ্ট্রের ক্ষমতা কেড়ে নেওয়া হয়, যদি কোনোভাবে এই রাষ্ট্রকে কোনো বড় বিপর্যয়ের দিকে কেউ টেনে নিতে চায়, আবারও রাস্তা নামতে হবে। প্রশ্ন হলো, নামবে কেউ? 24-এ যারা নেমেছে, জীবন দিয়েছে, তাদের কি মূল্যায়ন হয়েছে? এই 24-এর বীরদের, শহীদদের, আহতদের পুঁজি করে কারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে? কারা রাজনীতিকে আরো পাকাপোক্ত করেছে? মানুষ কেন, কার জন্য মূল্য দেবে? কেন জীবন দেবে? জীবনের মূল্য মানুষ কি পেয়েছে? এই উত্তরগুলো যখন আমরা খুঁজব, তখন বুঝব আমরা সঠিক পথে নেই। আমরা চাই প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকুন, এবং যারা প্রফেসর ইউনূসকে পেছন থেকে টেনে ধরতে চাইছেন, যারা ফ্যাসিস্টকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করতে চাইছেন, যারা ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন, তাদেরকে দ্রুত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেয়া হোক। আর সেটা যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা হয়, তাহলে সেই দলের প্রধানদের উচিত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। মনে রাখবেন, ক্ষমতাতেও বসবেন নির্বাচন হলে, তার আগে যদি কেউ কেড়ে নেয়, আজীবনের জন্য সে চেয়ারটা অলিকল্পনা হয়ে যাবে। আগে সেটা চিন্তা করেন। ইউনূস থাকলে নির্বাচন হবে, কিন্তু ইউনূস যদি না থাকে, অন্য কেউ যদি বসে, আপনার নির্বাচন, আপনার ক্ষমতা জায়গা দিয়ে ঢুকিয়ে দিবে তারা। বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ।